রামবতী নিজের ফুলের দোকানে এসে বসেই ছিল। তক্ষুনি জমিদার বাবু চৌধুরী ওখানে চলে আসেন। কালকে তোমার দোকান থেকে আমি আমার চাকর জগ্গুকে দিয়ে একটা ফুলের হার আনিয়েছিলাম, যেটা আজকেই তো শুকিয়ে গেল। আপনার কিছু ভুল ধারণা হয়েছে হবে। আমার দোকানের ফুল এত তাড়াতাড়ি খারাপ হয় না। তো তুমি বলতে চাইছো যে আমি মিথ্যা কথা বলছি? আমি এরকমটা তো বলিনি। তক্ষুনি জমিদার চৌধুরীর চাকর জগ্গু ফুলের মালা নিয়ে ওখানে চলে যায়। তুমি তোমার নিজের চোখে দেখে নাও একবার। রামবতী ফুলগুলোকে মন দিয়ে দেখে আর বলে, এটা আমার দোকানের ফুল নয়। আমি আমার দোকানের ফুলকে ভালো করে চিনি। এ মিথ্যে কথা বলছে জমিদার বাবু। আমি তো এর এখান থেকেই ফুলের হারটা নিয়ে গিয়েছিলাম। দেখতে পাচ্ছি রামবতী যে তুমি লোকজনকে বাসি ফুল বিক্রি করে ভালোই পয়সা রোজগার করছো, কিন্তু এটা বেশি দিন চলতে পারবে না, বুঝেছ? এইটুকু বলে জমিদার চৌধুরী নিজের চাকর যজ্ঞর সাথে ওখান থেকে চলে যান। জমিদার চৌধুরী নিজের হাবেলিতে পৌঁছেই ছিলেন। তক্ষুনি তার ভাগ্নি ঋতিকা জমিদার চৌধুরীকে বলে ওঠে, কি হয়েছে কাকু? কিছু ব্যাপার হলো কি? জমিদার চৌধুরীর বলার আগেই তার চাকর যজ্ঞ ঋতিকাকে বলে, নিশ্চয়ই কিছু তো সম্মতি হয়নি ঋতিকা ম্যাডাম। শেঠজি তো সব সময়ের মতনই আর কি রামবতীর ওপরে রাগ করে এখানে চলে এসেছে। এটা কি হলো কাকু? এইভাবে তো রামবতী কখনো নিজের ফুলের দোকান বন্ধ করবে না। আর যতক্ষণ সেই দোকান বন্ধ না হয় ততদিন পর্যন্ত আমি নিজের দোকান কি করে শুরু করতে পারবো? চিন্তা কেন করছো ঋতিকা? তুমি তোমার কাকুর বুদ্ধির ওপরে এখনো ঠিক করে জ্ঞান অর্জন করতে পারোনি। কিন্তু আমি জানি তাও আপনি কিছুই করতে পারবেন না। ওই আজেবাজে কথা বলা বন্ধ করো তো জগ্গু। আমি তোমার কাছ থেকে শুকিয়ে যাওয়া ফুল দিয়ে মালা তৈরি করি, তাই কিনা? আর সেই ফুলের মালাই রামবতীর দোকানে আমি গিয়ে দিয়ে আসি। এর পেছনে একটা কারণ আছে, আর এই কারণটা তুমি কিছুক্ষণের পর ঠিক জানতে পেরে যাবে। অন্যদিকে রামবতী নিজের বাড়ি পৌঁছেছিল। তক্ষুনি তার 15 বছরের মেয়ে সাক্ষী রামবতীকে বলে ওঠে, কি হয়েছে মা? তোমার চেহারা কেন উদাস বলো? এখন কি বলবো বাবু, সব সময়ের মতো আজও জমিদার চৌধুরী জানি না কার দোকানের ফুলের মালা আমার দোকানে নিয়ে এলো আর রেগে উঠল। আমার তো এরকম মনে হচ্ছে ওর মাথায় কোনো একটা প্ল্যানিং চলছে। এমনিতেও আমাদের সাফল্য দেখেও খুশি না মা? ও এত বড় জমিদার আর আমি ছোট্ট একটা ফুলের দোকান চালাই। আমাকে নিয়ে তার মাথায় কি চলতে পারে আবার? তুইও না সাক্ষী, জানি না কি কি ভাবিস। পরের দিন জমিদার চৌধুরী রোজকার মতোই নিজের চাকর যজ্ঞর সাথে গ্রামের তৈরি মন্দিরে চলে যায়। চৌধুরী বাবু, আজকে আপনি সব সময়ের মতনই পুজোর জন্য ফুল তো নিয়ে আসেননি। আরে ক্ষমা করবেন পূজারী মহাশয়, আমি ভুলে গিয়েছি, এক্ষুনি নিয়ে আসছি। এইটুকু বলে চৌধুরী যজ্ঞকে বলে ওঠেন, জগ্গু, তাড়াতাড়ি রামবতীর দোকান থেকে ফুল নিয়ে চলে আয় তুই, পুজো শুরু হতে চলেছে। যজ্ঞ ওখান থেকে চলে যায় আর কিছুক্ষণ পর শুকিয়ে যাওয়া ফুলের মালা নিয়ে জমিদার চৌধুরীর সামনে এসে দাঁড়িয়ে পড়ে। ফুল দেখে জমিদার চৌধুরী রাগের অবস্থায় পূজারীর দিকে তাকিয়ে বলেন, দেখতে পাচ্ছেন পূজারী মহাশয়, রামবতী কিরকম নোংরা কাজগুলো করে চলেছে। আমি প্রতিদিন রামবতীর দোকান থেকে এই ফুলের মালা নিয়ে আসি আর ওর ফুল পরের দিনের মধ্যেই শুকিয়ে যায়। আর আজও সব সীমা পার করে ফেললো। আরে মন্দিরের জন্য ও শুকনো ফুলগুলো পাঠিয়ে দিল, যেটা কিনা খুবই অশুভ। আপনি একদম ঠিক কথাই বলছেন চৌধুরী বাবু। রামবতী খুব বড় একটা অন্যায় করে ফেলেছে। পূজারী মহাশয়, গ্রামের সমস্ত লোকজন আপনার কথা তো শোনে। আপনি এক্ষুনি রামবতীর দোকানটা গ্রাম থেকে সরিয়ে দিন, বুঝলেন তো? যদি ঈশ্বর আবার রুষ্ট হয়ে যান না, তাহলে পুরো গ্রামের একেবারে সর্বনাশ হয়ে যাবে গো। এটা শুনে পূজারী মন্দিরে উপস্থিত বাকি লোকেদেরকে বলেন, চলো সবাই মিলে রামবতীর দোকানে চলো। পূজারী অনেকজন লোকেদের নিয়ে রামবতীর দোকানে চলে যান। কি হয়েছে পূজারী বাবু? সবাই আমাকে এত রাগের চোখে কেন দেখছে? রামবতী, তুমি খারাপ ফুল তো বিক্রি করতে ঠিকই, এখন তোমার এত সাহস যে তুমি পুজোর জন্যও পর্যন্ত খারাপ ফুল বিক্রি করছো। আমার এখান থেকে তো আজ কেউ পুজোর জন্য ফুল কেনেনি, আর আমি পুজোর জন্য খারাপ ফুল কেন বিক্রি করব?
রামবতী সবসময় মিথ্যে কথা বলে পূজারী মহাশয়, ওর ওই সহজ সরল মুখ দেখে গলে যাবেন না কিন্তু। পূজারী সমস্ত লোকেদের দিকে তাকিয়ে বলেন, তোমরা সবাই কি দেখছো? রামবতীর দোকান ভেঙে ফেলো। পূজারীর কথা শুনে সমস্ত লোকেরা রামবতীর দোকান ভেঙে দেয় আর তার ফুল রাস্তায় ফেলে দেয়। রামবতী কাঁদতে কাঁদতে নিজের বাড়িতে পৌঁছায়। নিজের মাকে কাঁদতে দেখে তার মেয়ে সাক্ষী ঘাবড়িয়ে যায় আর বলে, কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন? রামবতী সমস্ত ঘটনা নিজের মেয়ে সাক্ষীকে বলে দেয়। বাবু, আমার কথা বিশ্বাস কর, আমি পুজোর জন্য খারাপ ফুল বিক্রি করিনি। আমার তো ভেবে ভেবেই খারাপ অবস্থা হচ্ছে মা। আমেরিকা থেকে ফুলের রিসার্চার প্রফেসর আরিয়ান আমাদের গ্রামে ফুলের বাড়ি বানানোর প্রতিযোগিতা করতে আসছেন, আর আমি অনলাইন এই প্রতিযোগিতায় অংশ নিয়েছি। কিন্তু আমাদের সমস্ত ফুল গ্রামবাসীরা রাস্তায় ফেলে বেকার করে দিয়েছে। তুই চিন্তা করিস না বাবু, আমি আজ গ্রামের প্রধানের কাছে যাব, আর ওনার বাগানে অনেক সুন্দর রং বেরঙি ফুল থাকে। রামবতী সোজা প্রধানের বাড়িতে চলে যায়। এখানে কি করতে এসেছো রামবতী? প্রধান বাবু, আপনি তো জানেন যে গ্রামবাসীরা আমার সাথে কত অন্যায় করেছে। আসল কথাটা বলো তুমি। ব্যাপার এটা হলো যে আমার মেয়ে সাক্ষী ফুলের বাড়ি বানানোর প্রতিযোগিতায় অংশ নিয়েছে। আর তুমি চাও যে আমি আমার বাগানের রঙিন রঙিন সব ফুলগুলো তোমাকে বিক্রি করি। তুমি যদি এইটা ভেবেই এখানে এসে থাকো তাহলে এক্ষুনি ফিরে যাও। আর হ্যাঁ, শুধু আমি নয়, এই গ্রামের কোনো ব্যক্তি তোমাকে ফুল বিক্রি করবে না। রামবতী নিরাশ হয়ে ওখান থেকে চলে যায়। অন্যদিকে ঋতিকা নিজের কাকু জমিদার চৌধুরীকে বলে, ওয়াও কাকু, তুমি তো খুব ভালো কাজ করেছো। দেখো, আমি তোমার ফুলের ব্যবসা করার জন্য রাস্তাটা পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছি, কিন্তু আমার কথাটা মন দিয়ে শোনো। পরশুদিন প্রফেসর আরিয়ান আমাদের গ্রামে একটা প্রতিযোগিতা রাখতে চলেছেন। ওই প্রতিযোগিতাতে ফুলের বাড়ি বানাতে হবে। তুমি ওই প্রতিযোগিতাতে অংশগ্রহণ করো, আমি পুরো বিশ্বাস করি যে তুমি জিতে যাবে, আর তারপরে আমাদের ব্যবসা চারিদিকে দৌড়বে, বুঝেছো? কাকু, আমি অনলাইন সেই প্রতিযোগিতায় অংশ নিয়েছি। অন্যদিকে নিজের মায়ের উদাস চেহারা দেখে সাক্ষী সব বুঝে যায়। পরের দিন সাক্ষীকে কাঁদতে দেখে তার মা বলে ওঠে, কাঁদিস না বাবু, ভগবানের ওপর ভরসা রাখ। রামবতীর এই শব্দ শুনে সাক্ষী হঠাৎ করে মন্দিরের ভেতরে চলে যায়। মন্দিরে সেই সময় কেউ ছিল না। সাক্ষী ভগবানের মূর্তির দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলে ওঠে, হে ভগবান, কাল প্রফেসর আরিয়ান এখানে আসবেন, আমাকে অপমানিত হওয়ার থেকে বাঁচান। তক্ষুনি তার কাঁধে পেছন দিক থেকে কেউ হাত রাখে। সাক্ষী দেখতে পায় একটা সুন্দর স্ত্রী হাতে একটা সুন্দর ফুল নিয়ে দাঁড়িয়েছিল। সেই সুন্দর স্ত্রী সাক্ষীকে ফুল দিয়ে দেয়। সোনা, এই ফুলটাকে নিজের বাড়ির বাইরে রেখে দিও, আর তারপর এর চমৎকার দেখো। এইটুকু বলে সেই সুন্দর স্ত্রী ওখান থেকে চলে যায়। সাক্ষীর হাতে সুন্দর ফুল দেখে রামবতী তাকে জিজ্ঞাসা করে, সাক্ষী, তোর হাতে এই ফুলটা কোথা থেকে এলো? সাক্ষী সমস্ত ঘটনা বলে দেয় আর মাকে বলে, তুই এই ফুলটাকে বাড়ির বাইরে কেন রাখছিস না? আরে মা, তুমি কি চমৎকারে বিশ্বাস করো? সোনা, যখন প্রত্যেক দিক থেকে বিপরীত পরিস্থিতি আমাদেরকে ঘিরে নেয়, তখন আমাদেরকে শুধু একটা চমৎকারই চাই। নিজের মায়ের কথা শুনে সাক্ষী বাইরে ঘাসের ময়দানে সেই ফুলটাকে রেখে দেয় আর ঘুমিয়ে পড়ে। পরের দিন সাক্ষী যখন ঘুম থেকে ওঠে, তখন অবিশ্বাসী হয়ে বাইরের দৃশ্য দেখতে শুরু করে। সে দেখতে পায় যে সেই ঘাসের ময়দানে একটা ফুলের খুব সুন্দর মহল তৈরি হয়ে গেছে। সাক্ষী নিজের মাকে ওখানে ডেকে নিয়ে আসে। দেখো না মা, ফুলের কি সুন্দর মহল তৈরি হয়ে গেছে। চলো মা, ভেতরে গিয়ে দেখি। রামবতী আর সাক্ষী সেই মহলের ভেতরে চলে যায়। সেই মহলের ভেতরে প্রত্যেক বস্তু ফুলের তৈরি ছিল। অন্যদিকে প্রফেসর আরিয়ান গ্রামে প্রবেশ করেছিলেন। তিনি প্রতিযোগিতা অনুসারে ঋতিকার বানানো ফুলের বাড়িটা দেখে বলে ওঠেন,
দেখতে পাচ্ছি তুমি ফুলের খুব সুন্দর একটা বাড়ি তৈরি করেছো ঋতিকা। হঠাৎ প্রফেসরের কিছু একটা মনে পড়ে আর উনি জমিদার চৌধুরীর দিকে তাকিয়ে বলেন, একটি মেয়ে অনলাইনে আমাদের ফর্ম ফিল আপ করেছিল, তাকে তো দেখতে পাচ্ছি না। ওর নাম হলো, হ্যাঁ মনে পড়ে গেছে, ওর নাম হলো সাক্ষী। আরে আপনি কার নাম নিয়ে বসলেন বলুন তো? মনে হচ্ছে ও ভয়ের কারণ এখানে আসেনি। এটা আমাকে অপমান করা হলো। আমি ওর বাড়িতে যেতে চাই। জমিদার চৌধুরী নিজের ভাগ্নি আর গ্রামের লোকেদেরকে রামবতীর বাড়ির কাছাকাছি নিয়ে গিয়ে পৌঁছে যায়। তক্ষুনি প্রফেসরের চোখ পড়ে রামবতীর বাড়ির ঠিক সামনে ফুল দিয়ে তৈরি মহলের ওপর। প্রফেসর আরিয়ান আশ্চর্য হয়ে ওঠেন। এ তো ফুলের একটা বিশাল বড় আর দারুণ মহল। এই ধরনের মহল খুব ভালো বড় কারিগরি তো বানাতে পারে, তাই না? এইটুকু বলে প্রফেসর সেই মহলের ভেতরে প্রবেশ করেন। তুমি সত্যিই খুব সুন্দর মহল একটা তৈরি করতে পেরেছো সাক্ষী। এই প্রতিযোগিতার আসল বিজেতা হলে তুমি। আমি খুব শিগগির নিজের খরচায় তোমাকে আমেরিকাতে ডেকে পাঠাবো। এইটুকু বলে প্রফেসর নিজের হাতে ধরে রাখা ট্রফি সাক্ষীকে দিয়ে দেন। এটা দেখে জমিদার চৌধুরী আর ঋতিকার চেহারা উদাস হয়ে ওঠে। তক্ষুনি রং বেরঙি কিরণের সাথে সেই মন্দিরের স্ত্রী ওখানে প্রকট হয়ে যায়। সমস্ত গ্রামবাসীরা আশ্চর্য হয়ে ওঠে। রামবতী নির্দোষ। এই সব কিছু জমিদার চৌধুরী আর তার চাকর যজ্ঞর প্ল্যানিং। জমিদার চৌধুরী নিজের ভাগ্নির দ্বারা ফুলের ব্যবসা করাতে চাইছিলেন, আর সেই জন্যে সে রামবতীর ফুলের দোকান বন্ধ করাতে চাইছিল, আর সেই জন্যে এই বিচারীর বিরুদ্ধে এরকম প্রকল্প করছিলেন। এটা শুনে গ্রামবাসীরা সবাই চৌধুরী আর তার ভাগ্নির বিরুদ্ধে চলে যায়। জমিদার চৌধুরী নিজের ভাগ্নি আর চাকরের সাথে সেই দিনই গ্রাম ছেড়ে চলে যায়, কিন্তু রামবতী আর সাক্ষী আজও নিজের ফুলের মহলেই বসবাস করে।